সুপ্রিয় দর্শক মন্ডলী, করোনাকালে বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শোতে আজ আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আতাউর রহমান মিটন, বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজ আমরা আলোচনা করব, আমাদের আলোচনার যে শিরোনাম আমরা ঠিক করেছি সেটি হচ্ছে কৃষি গবেষণা ও বাস্তবায়নের সমন্বয়, চ্যালেঞ্জ এবং করণীয়। আমাদের সঙ্গে আজকে আলোচনা করার জন্য যুক্ত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন, কেজিএফ বলে আমরা যেটাকে জানি, সেই কেজিএফ এর সদ্য সাবেক নির্বাহী পরিচালক ডক্টর ওয়াইস কবির, যিনি কেজিএফ এ আসার আগে আপনারা সকলেই জানেন যে কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা সহ বিভিন্ন সরকারের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় তিনি বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছেন। আমাদের সঙ্গে আজকে ডক্টর ওয়াইস কবির যুক্ত আছেন এবং আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন শিশু নামের যে বেসরকারি সংগঠন, যাকে আমরা দাউদকান্দি মডেলের জনক হিসেবে জানি, আমাদের প্লাবন ভূমিতে মাছ চাষের ক্ষেত্রে এবং কমিউনিটি এন্টারপ্রাইজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি একজন সফল উদ্যোক্তা এবং তার অঞ্চলে পুরস্কৃত হয়েছেন, সেই শাকিউল মিল্লাত মোর্শেদ সাহেব, তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই আয়োজন সঞ্চালনা করবার কথা ডক্টর জয়নুল আবেদিন, কৃষিবিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, যিনি বিসেফ ফাউন্ডেশনের সভাপতি। আমি ঠিক বুঝতে পারছি না, ডক্টর জয়নুল আবেদিন গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে তিনি ভালো বোধ করছেন না। আজকে দুপুর পর্যন্ত তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আর যুক্ত নন। আমি যদি উনি আমাদের সঙ্গে যুক্ত হন তাহলে আশা করি তিনি সঞ্চালনার দায়িত্বটি গ্রহণ করবেন। যদি কোনো কারণে শেষ পর্যন্ত ডক্টর জয়নুল আবেদিন সঞ্চালনের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তার পক্ষে আমাকেই হয়তো দায়িত্ব পালন করতে হতে পারে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা যুক্ত করি এবং আমরা আমাদের যে কমেন্ট বক্স, সেই কমেন্টে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন, মন্তব্য দিতে পারবেন, সেগুলো আমরা স্ক্রিনে দেখাবো এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আমরা আমাদের যারা যে বক্তারা আছেন, বিশেষ করে ডক্টর ওয়াইস কবির, তার কাছে আমরা তুলে ধরবো এবং শাকিউল মিল্লাত মোর্শেদও হয়তো তার অভিজ্ঞতা তুলে ধরবেন। আপনারা আপনাদের প্রশ্নগুলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে এক নীরব ঘাতকের বিরুদ্ধে আজকে লড়ছে বিশ্ব এবং আমরা বাংলাদেশও সেই লড়াইয়ের মধ্যে আছি। আবার অন্যদিকে বিশেষজ্ঞরা বলে থাকেন প্রত্যেক চ্যালেঞ্জই একটি অপরচুনিটি হিসেবে দেখা যায়। যতই বাধা আসুক তার পেছনে একটা সম্ভাবনাও লুকিয়ে থাকে। আমাদের বাংলায় বলা হয়, রাত যত গভীর হয় ভোর তত সন্নিকটে। সুতরাং এই যে করোনার যে আজকে চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের কৃষি এবং খাদ্য নিরাপত্তায় করোনা যে প্রতিবন্ধকতা হয়ে বা যে একটা মুক্তিমান আতঙ্ক হয়ে আমাদের সামনে হাজির হয়েছে, নিশ্চয়ই এর বাইরেও আমরা এর যে চ্যালেঞ্জের এর যে অপরচুনিটির দিকটা রয়েছে, সেই অপরচুনিটির দিকটাও আজকে আমরা আমাদের অতিথিদের কাছে শুনতে চাই। বিশেষ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য রপ্তানির সম্ভাবনাকে মাথায় রেখে এবং কৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ অবারিত করবার সম্ভাবনাকে মাথায় রেখে আজকে আমরা আলোচনা শুনবো। এবং আপনারা জানেন যে কৃষি গবেষণা দীর্ঘদিন ধরে আমাদের দেশে হচ্ছে। কেজিএফ একটি কেন্দ্রীয় সংস্থা হিসেবে অনেক কৃষি গবেষণা করছে। নিশ্চয়ই আমাদের কাছে কয়েক হাজার গবেষণার ফলাফল আমাদের কেজিএফ এ জমা আছে, তার নিশ্চয়ই সেগুলোর উপরে আলোচনা করবেন। কিন্তু ওই সমালোচনাটাও তো রয়েছে যে মাঠ পর্যায়ে আমরা দেখছি না যে বাস্তবায়ন ঠিক মতো হচ্ছে, কোথায় গ্যাপ আমরা কিন্তু এখনো জানি না। তো আজকে ডক্টর ওয়াইস কবিরের কাছে আমরা শুনতে চাইবো কৃষি গবেষণা ও বাস্তবায়নে সমন্বয়, চ্যালেঞ্জ ও করণীয়। আমি ডক্টর ওয়াইস কবিরকে শুরুতেই তার ভূমিকা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আমরা শাকিউল মিল্লাত মোর্শেদের কাছে নিশ্চয়ই শুনবো। আর সুখবরটি দিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি। এরপরের দায়িত্ব স্যার পালন করবেন। আপনারা যুক্ত থাকবেন। ধন্যবাদ। ডক্টর ওয়াইস কবির। জি, থ্যাংক ইউ স্যার। আসছেন স্যার? সরি, একটু এই যান্ত্রিক গোলযোগের কারণে দেরি হয়ে গেছে। নো প্রবলেম, আপনার অপেক্ষাতেই ছিলাম আর কি। কিছুক্ষণ আগে স্যার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় শুনতে পাচ্ছে না। শুনছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আতাউর রহমান মিটন প্রশ্ন করতেছিলেন যে এই মানে আতঙ্কের মধ্যে বা বিপদের মধ্যেও
অপরচুনিটি থাকে। তো আমি যেটা উত্তরে বলতে চাই যে আমাদের বাংলাদেশের এই যে আজকের যে আতঙ্ক, আজকের যে ভয়, আজকের যে আমাদের একটা দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে আমি বলবো এখানে সবচেয়ে বেস্ট প্লেয়ারই হচ্ছে কৃষি। এই কারণে যে মানে মানে শ্রমঘন উৎপাদন, শ্রমঘন কারখানায় যে উৎপাদন প্রক্রিয়া, তার সাথে কৃষিটা কিন্তু অনেকটাই নির্ভেজাল, অনেকটাই পরিবেশ বান্ধব, বিশেষ করে আজকের এই করোনা পরিস্থিতিতে। সেই হিসাবে আমি বলবো যে করোনাতে কৃষি যতটুকু ভালো প্লেয়ার হয়ে কাজ করতে পারবে, অন্য কোনো মানে শিল্প সেইভাবে কাজ করতে নাও পারে আর কি, বা থ্রেটেন্ড হয়ে আসে আর কি। সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা কথা বলতে চাই। যে কথাটা বলা হচ্ছিল অর্থনীতিবিদরা, যে এবার যদি আমাদের প্রবৃদ্ধি কমে যায়, যতটুকু প্রবৃদ্ধি থাকবে সে প্রবৃদ্ধিটা হবে কৃষির প্রবৃদ্ধি, এবং আমরা কিন্তু সেটা লক্ষ্য করি। তবে একটা বিষয় খেয়াল করার দরকার, যেই জিনিসটা আমি আজকে প্রায় 1.5 মাস ধরেই ভাবছি, বিভিন্ন মাধ্যমকেও জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের উৎপাদন প্রক্রিয়াটা বা আমাদের উৎপাদনটা, কৃষি উৎপাদনটা ছিল মূলত প্রি করোনা, অর্থাৎ করোনা আসার আগে আমাদের যারা গ্রোয়ার, তাদের কৃষি পণ্য এভাবেই তারা পরিকল্পনা করে এবং কৃষি পণ্য উৎপাদন করে। কিন্তু তারা যখন বিক্রিতে আসে, তারা যখন আজকে সেলটাকে নিয়ে আসতে যায়, তখনই করোনা চলে আসে, যার ফলে এখানে একটা ডিপ্রেশন আসে, কৃষি পণ্যের বাজারজাতকরণের ডিপ্রেশন। এখন এই করোনা তো প্রতি বছর আসে না, বা 10 বছর পরে আসে না, এটা একটা নতুন দুর্যোগ। ন্যাচারালি এটাকে বোঝা, এটার বিভিন্ন আঙ্গিক বোঝা, এর প্রভাব বোঝা, সেটা বুঝে সেইভাবে কাজ করতে যেতেও সময় লাগবে আমাদের, সেটা আমি মনে করি আর কি। এবং আমরা দেখতে পাচ্ছি যে দিন দিনই কিন্তু আমরা যত বেশি বুঝতে পারি, তত বেশি আমরা মানে আমাদের কাজকর্ম শুরু হয়। যদিও বাংলাদেশে এখনো করোনার আক্রমণটা ইদানিং একটু বেশি দেখা যাচ্ছে, বা আক্রান্তের সংখ্যাও, কিন্তু আমি মনে করি যে কৃষি এই করোনার মধ্যেও অন্যান্য শিল্পের সাথে আর একটু ভালো করতে পারবে বলে আমার মনে হয়। আর যেটা বলা হচ্ছিল যে কৃষি গবেষণার সমন্বয় ও বাস্তবায়ন, তো সমন্বয় এবং বাস্তবায়নটা, এইটা একটা কঠিন প্রশ্ন। যদিও প্রশ্নটা ছোট, কিন্তু উত্তর দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়। সেটা হলো কৃষি গবেষণার সমন্বয় বাস্তবায়ন। স্যার বলেন। ডক্টর রয়েস কবির, এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আসি, কারণ এটা একটা বিষয়। আগে আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, যে বাজার ব্যবস্থাপনার কথা সংক্রান্ত বলেছেন, যে মানে কোভিড-19 এর কারণে যেটা পরিস্থিতি হয়েছে, আপনার কাছে এবং পরে আমরা শাকিউল মিল্লাত মোর্শেদের কাছে জানতে হবে এই বিষয়টায়, যে একদিন হবে না, এটা ঠিক আছে। আজকে করোনা হয়ে গেছে, তার জন্য যে পরিস্থিতি হয়েছে সেটা সমাধান একদিনে করা যাবে না। কিন্তু আমরা কেন, আমাদের একটা এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, আমাদের বিজ্ঞ কৃষি বিজ্ঞানীরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, মন্ত্রণালয় আছে, সবাই আমরা আগের থেকে কেন যে বাজার ব্যবস্থাপনায় কোথায় কোথায় দুর্বলতা হতে পারে, বিভিন্ন রকমের বিপদ আমাদের আসতেই করতো। আমাদের বন্যা হয়, খরা হয়, ঝড় হয়, ঝঞ্ঝা হয়, নানান কিছু হয়, হঠাৎ করে উৎপাদন কমে গেল, নানান কিছু হচ্ছে। এই এর মাঝখানে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা গুলাকে চিহ্নিত করে আগে থেকেই কেন আমরা তার যে রেজিলিয়েন্স বলি, সেই রেজিলিয়েন্সটা আগে ঠিক করতে পারি না কেন, যাতে করে আমাদের এরকম হয়ে গেলে আমরা আগের থেকেই নিজেদের সেই তখন ওই জিনিসগুলো অটোমেটিক ট্রিগার করবে, অথবা ইনিশিয়েটিভ নিয়ে ট্রিগার করাবে গভর্নমেন্ট। আমার প্রশ্নটাকে পরিষ্কার হয়েছে? মিল্লাত কিছু
না মিলাদ কিছু বলবেন? আগে আপনার ইলাস্টিসিটিটা মার্কেট ব্যবস্থাপনার ভিতরে ওদিকে সাপ্লাই চেনের যে আপনার ইনপুট সাপ্লাই চেন এবং পরে প্রোডাক্ট সাপ্লাই চেন, এই টোটাল জিনিসটার ভিতরে যে রেজিলিয়েন্সটা ঠিক রাখার জন্য বিভিন্ন দৈব দুর্বিপাক বিভিন্ন পরিস্থিতিকে সামাল দেওয়ার মতো নিজস্ব ক্ষমতা থাকার দরকার। যে কোনো কিছু একটা ঘটে গেলে, এমুক জায়গায় ঘটে গেলে, রাস্তা নষ্ট হয়ে গেলে, কি ট্রান্সপোর্ট সিস্টেম নষ্ট হয়ে গেলে, কিংবা উৎপাদন কমে গেলে কি করে সেটা মানে ব্যবস্থাপনা ঠিক হবে, তার ব্যবস্থাটাকে আগের থেকেই আমরা চিহ্নিত করতে পারি না এবং ব্যবস্থা নিতে পারি না। গভর্নমেন্ট একটু আরো মূল্য সংযোজনের জন্য যেরকম গভর্নমেন্ট অনেক সময় মূল্য স্থিতিকরণের জন্য ওএমএস তার একটা প্রোগ্রাম আছে, বা আপনার টিসিবি দিয়ে বাজার করায় অনেক সময় মূল্যটা ঠিক রাখার জন্য। এরকম মানে টোটাল সাপ্লাই চেনটাকে ঠিক রাখার জন্য। ডক্টর কবির স্যার, অ্যাকচুয়ালি আমি বিপণন ব্যবস্থাপনার একজন বিশেষজ্ঞ না, তবু আমার চোখে দেখা বিপণন নিয়ে আজকে না, আজকে প্রায় 40-50 বছর ধরে আমরা এই বিষয় নিয়ে কথা বলি যে মোকামতলায় একরকম দাম, ঢাকায় আসলে তার 10 গুণ দাম হয় বা 4 গুণ দাম হয়। এই বিষয়টা নিয়ে বেশ অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু বিষয়টা নিয়ে চটজলদি উত্তর দেওয়াটা কঠিন। তবে এখানে আমাদের যে অনেক সময় বলা হয় ফরিয়াদের বা মধ্যস্বত্বভোগীদের অনেকটা ভিলেন আকারে আমাদের তুলে ধরা হয়, আমি প্রায় এই জিনিসটাকে খুব মানে আমার কাছে ডিসকমফোর্ট মনে হয় আর কি, যে ফরিয়ারা বা যারা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু আমাদেরই মানে সহজ। এবং একটা জিনিস খেয়াল করার দরকার, আমাদের ক্ষুদ্র প্রান্তিক এবং ভূমিহীন কৃষকদের যেই মার্কেটেবল সারপ্লাসটুকু থাকে সেটা কিন্তু খুব বেশি পরিমাণ না। মানে পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশের যে মার্কেটেবল সারপ্লাস খুব বেশি না। এই যে মধ্যস্বত্বভোগীরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা জায়গায় বাল্ক নিয়ে আসে, তারপরে বাজারে। এখন খেয়াল করতে হবে এই বাজার ব্যবস্থাপনার মধ্যে, যেমন ধরেন যে দাকোপের যিনি তরমুজ বিক্রি করেন তাকে ফেরি পার হতে হয় 2টা ট্রলার দিয়ে, ফেরি পার করতে হয়, তারপরে আবার 2বার মাল পরিবহন করতে হয়, অর্থাৎ শ্রমিকদের দিয়ে মাল পরিবহন করে, অর্থাৎ মাথায় তুলে নিয়ে আসে, তারপরে আবার ট্রাকে উঠায়, লোডিং আনলোডিং। এখানে তার ব্যাপক খরচ হয়, যার ফলে কনজিউমার পর্যন্ত পৌঁছাইতে এদিকে প্রডিউসারও পায় না, এদিকে কনজিউমাররা ফেয়ার প্রাইস পায় না, কনজিউমাররা বেশি দামে কেনে। এইসব বাস্তবতার নিরিখেই আমাকে টোটাল বাজার ব্যবস্থাপনাটা দেখার দরকার বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। আমি আপনার সঙ্গে একমত। আমি আপনাকে জিজ্ঞাসা করার কারণগুলো এটাই, আপনি গবেষণা কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, আপনি কেজিএফ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, আমাদের গবেষণা সংস্থাগুলোর প্রধান হিসেবে কাজ করে আসছেন শীর্ষস্থানীয়। এক্ষেত্রে আপনার গবেষণা করে যদি যে প্রোডাক্টটা কৃষকের কাছে আমরা দিচ্ছি সে যদি বাজারজাত করে সেটা, এবং সাধারণত এগুলোর উৎপাদন খরচ বেশি হয় এই উচ্চ ফলনশীল ফসলগুলো, এইগুলা যদি কৃষক যদি বিক্রি করে ন্যায্য মূল্যই না পায় তাহলে তো আমাদের গবেষণার ফসল দিয়ে কৃষককে আমরা সর্বশান্ত করার পথে যাচ্ছি। এই জন্যই গবেষকদের কাছেও বাজার ব্যবস্থাপনাটা আপনার মতো যারা বিশেষজ্ঞ আছেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই একই প্রশ্নটা আবার শাকিউল মিল্লাত মুর্শেদের কাছেও আমি জানতে চাই। আমি একটা বিষয় শাকিউল মিল্লাত মুর্শেদের আগে একটা কথা বলতে চাই স্যার। আমার 35-40 বছরের অভিজ্ঞতা, এই গবেষণাটা, কৃষি গবেষণাটা মূলত অনেকটাই জাত নির্ভর গবেষণা হয়ে গেছে। বাংলাদেশের গবেষণায় এই যে মানে পলিসি, আমাদের নীতি প্রণয়নে, বাজার ব্যবস্থাপনায় আমাদের গবেষণা যদি বলেন এটা লজ্জাজনকভাবেই খুব কম। আমি সেই ব্যাপারটাই আমি সবসময় হাইলাইট করতে চাই আর কি, যে আমাদের গবেষণাটা হওয়া উচিত অনেকটা প্রয়োগধর্মী। কেন এই বিপণনটা
বা নীতি প্রণয়নে আমরা গবেষকরা নিয়োজিত হতে পারি না। মিল্লাত মোর্শেদ। স্যার ধন্যবাদ স্যার। আমার কাছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে আমরা কৃষি মানে কৃষক বান্ধব বাজার ব্যবস্থা বলি, অথবা আমাদের কৃষির যান্ত্রিকরণ বলি, অথবা বাণিজ্যিক কৃষির কথাই বলি, আমরা এই যেই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করছি, এটার বাস্তবায়নের জন্য যে বিষয়টি দরকার সেটা হচ্ছে যে সংগঠিত হওয়া বা কৃষক যারা প্রডিউসার তাদের সংগঠন, প্রডিউসারদের সংগঠন থাকতে হবে। একটু আগে ওয়াইস কবির স্যার যেটা বলেছেন যে আমাদের কিছু মার্কেট প্লেয়ার আছে, তাদেরকে অমিট করা কোনো সলিউশন না, বরং আমাদের যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে মার্কেট ট্রান্সফরমেশন দরকার। আমি মার্কেট ট্রান্সফরমেশনের যে উদাহরণটি দিতে পারবো আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে আমরা দাউদকান্দির যদি দিকে তাকাই তাহলে যেটা হচ্ছে যে সেখানে একটা মার্কেট ট্রান্সফরমেশন হয়েছে। কি হয়েছে, আমরা আগে যখন মাছ নিয়ে কারণ বাজারে সরাসরি আসতাম তখন কিন্তু আমাদের ফার্মারদের ওখানে তাদের অবস্থানটা বা তাদের এম্পাওয়ারমেন্টটা অনেক দুর্বল ছিল। কিন্তু ঠিক একইভাবে যখন দাউদকান্দিতে যখন একটা মার্কেট ট্রান্সফরমেশন মানেই হচ্ছে যে যখন ফার্ম গেটে হোলসেল মার্কেটিংটা শুরু হয়েছে, এই যারা হোলসেলার তারা যখন দাউদকান্দিতে মাছ কিনতে যাচ্ছে, আমরা কিন্তু একটা আপার হ্যান্ডে থেকে আমাদের নেগোসিয়েশন গুলা করতে পারছি, এবং আমাদের ফার্মাররা তাদের এই যে প্রোডাক্টকে মার্কেটিং এর জন্য তারা কোনো রকম সমস্যা ফেস করছে না, এবং আমরা আমাদের প্রতি কেজি প্রোডাক্টকে কিন্তু মার্কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পেরেছি। একইভাবে যারা হোলসেলার বা যাদেরকে আমরা মিডিয়েটর বলি, তারাও কিন্তু এখানে একটা জায়গায় গিয়ে তাদের পরিমাণ মতো প্রোডাক্টকে তারা প্রকিউর করতে পারছে এবং সেটাকে তারা কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন মার্কেটে তারা ক্যাটার করতে পারছে। সো আমি যে কথাটাকে গুরুত্ব দিব সেটাই হচ্ছে যে আমাদের যদি আমরা কৃষক বান্ধব বাজার ব্যবস্থা বলি বা এই মার্কেট ট্রান্সফরমেশনের জন্য আমাদের কালেকটিভ ইনিশিয়েটিভ গুলোকে আরো বেশি স্ট্রেনথেন করতে হবে। একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই মান্দাতা আমলের যে সমবায়ের যে বিষয়গুলো আছে, সেই আইন আছে বা উদ্যোগ আছে, সেগুলো যে আমাদের কাজ করছে না এটা কিন্তু অনেক আগেই প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরেও একটা মানে যারা সুবিধাভোগী গ্রুপের জন্য বা দলের জন্য বা গ্রুপের তাদের বেস্টেড ইন্টারেস্টের জন্য আমরা এর বাইরে কিন্তু যেতে পারছি না। হোয়ারেস এই সমবায় প্রক্রিয়াটা কিন্তু সারা বিশ্বে কিন্তু বদলে গেছে। আজকে আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যদি বলি, সেখানে আগে সেই মান্দাতা আমলের সমবায়ের কথা বলছে না, তারা প্রডিউসার অ্যাক্টের মাধ্যমে প্রডিউসার্স কোম্পানির কথা বলছে। কোরিয়াতে সমবায় চেঞ্জ হয়েছে, জাপানে চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে এখনো সেই 40 দশকের সেই যে সমবায় আইন সেটাকে নিয়েই কিন্তু আমরা এখনো সামনে ধরে রাখছি। তো আমি আমার উত্তরটি হচ্ছে স্যার, যদি স্পেসিফিক উত্তর বলি, যে আমাদের বাজার ব্যবস্থার এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে এই অর্গানাইজড মার্কেটিং এর যে প্রোডাক্ট ব্যবস্থা সেটাকে করতে হবে এবং সেখানে মার্কেট ট্রান্সফর্ম করতে হবে, যে প্রডিউসাররা যেন তাদের প্রোডাক্টকে একত্রিতভাবে একটা জায়গায় আনতে পারে এবং তারা যেন ভালোভাবে নেগোশিয়েট করে তাদের দাম পেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এটা ভালো দিক, এটা একটা মানে টোটাল যে আমাদের সাপ্লাই চেইন বলছি তার যে বিভিন্ন অংশ আছে তার এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যাতে উৎপাদকদের যাতে ক্ষমতা থাকে তারা তাদের মূল্যটা নেগোশিয়েট করতে পারে। বাজারে এখন পড়িয়েই থাকুক আরো পাইকার থাকুক, যেই আসুক তার কাছ থেকে কিনতে তারা যাতে মানে নেগোশিয়েট করতে পারে। কিন্তু তার জন্য শুধু অর্গানাইজেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু অর্গানাইজেশনের সাথে সাথে হয়তো তাদের নিজস্ব স্টোরেজ, প্রসেসিং ইত্যাদি সেগুলো ব্যবস্থা আসলে থাকা। তো যাই হোক, আমরা আবার একটু এটা আমাদের আমি দুজনের কাছে একটু সাজেশন দিতে চাই। আমাদের এই যে এটা কে করবে, আমরা অনেক আলাপ করি, কিন্তু কে করবে? এটা খাদ্য মন্ত্রণালয় করবে, না কৃষি মন্ত্রণালয় করবে, নাকি বাণিজ্য মন্ত্রণালয় করবে, না কি করবে? এটা নিয়ে একটি বড় রকমের দ্বিধাদ্বন্দ্ব আমি সরকারের মধ্যে দেখতে পাই। নাকি লোকাল গভর্নমেন্ট করবে, লোকাল গভর্নমেন্ট করবে। এইটার আমার এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন বলে একটা এগ্রিকালচার মার্কেটিং বলে একটা ডিপার্টমেন্ট, যেটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে। আর উৎপাদকরা মূলত যারা ক্ষতিগ্রস্ত হয় বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে, মূলত ক্ষতিগ্রস্ত হয় হলো কৃষকরা যারা উৎপাদন করেন, সেটা মাছ হোক, হাঁস মুরগি হোক বা ইয়ে হোক। তো সেই জায়গাটায় এই কৃষি ফুড প্ল্যানিং মনিটরিং ইউনিট যেরকম একটা আছে খাদ্য মন্ত্রণালয়, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের অধীনেও কেন এরকম একটা এগ্রিকালচার মার্কেট প্ল্যানিং এন্ড মনিটরিং ইউনিট থাকতে পারে না, যারা গবেষণা করবে, যারা এগুলা
ইন্টারমিনিস্ট্রিয়াল অ্যাকশন গুলো ইনিশিয়েট করবে? সে ব্যাপারে আপনাদের দুজনের কি ধারণা? তবে আমার কাছে কেন জানি মনে হয় যে কৃষি বিপণন যেটা কৃষি মন্ত্রণালয়ের, সেটা মানে কৃষি মানে তো চাল আর গম না, কৃষি মানে তো কি না, মানে এবার ডাল, তেল, সবজি, হ্যাঁ তাই না? এবং প্রত্যেকটা কৃষি পণ্যের ব্যাকরণ কিন্তু ভিন্ন। চালের ব্যাকরণ আর তেলের ব্যাকরণ এক না, সবজির ব্যাকরণ এক না, সবজি মানে আবার সবজি না, সবজির মধ্যে পচনশীল, দ্রুত পচনশীল বিভিন্ন বিষয় আছে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি ড্যামের কাছ থেকে অনেক কিছু পেতে চাই, সম্ভবত পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে সরকারের বিপণন অধিদপ্তর থেকে এই সবকিছু নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা করে। এখানে অ্যাবসলিউটলি এটা হলো বেসরকারি কাজ, বেসরকারি প্রতিষ্ঠান। ড্যাম যেটা করতে পারে, মনিটরিং করতে পারে, কারণ একজন বেসরকারি যে বিপণনের সঙ্গে জড়িত, সে মাছ হোক, ডাল হোক, সবজি হোক বা ডিম হোক, সে যেভাবে অ্যাক্টিভ থাকে মাঠে, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে সেভাবে পারবে কিনা সেই জিনিসটা খেয়াল করার দরকার। ওরা হাটের থেকে কিনে এনে বিক্রি করবে না, বডি আছে ফুড প্ল্যানিং, আপনার সেই যে রেগুলেটরি বডি হিসেবে কাজ করতে পারে, যারা নীতিমালা ঠিক করবে এবং বাজারজাত ব্যবস্থাপনাটাকে নিয়ন্ত্রণ করবে, তো করতেই পারে সরকারের এবং কোথাও ঘাটতি হলে সেটা কিভাবে মোকাবেলা করতে হবে সেগুলো যাতেই করতে হবে, সেটা করতে হবে। প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করতে হবে, কিন্তু সেই কাজটাও সরকারের পক্ষ থেকে ব্যান করলে কি হবে? তবে স্যার আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি, যে কথাটা প্রচলিত ভাবে বলা হয় যে গভর্নমেন্টের সাইজ যত ছোট হবে, গভর্নেন্সের সাইজ তত বড় হবে। হ্যাঁ, মানে লেসার ইজ দি সাইজ অফ দি গভর্নমেন্ট, মোর ইজ দি সাইজ অফ দি গভর্নেন্স। এটা একটা পলিসি হিসেবে ঠিক আছে, কিন্তু স্টিল মিনিমাম থাকতেই দরকার আছে। শূন্য হতে হতে শূন্য হয়ে যেত, তা তো হবে না, সেটা যেমন ঠিক না। আবার দেখেন, আমাদের এফপিএমইউ আছে মিনিস্ট্রি অফ ফুডের আন্ডারে, আমাদের কিন্তু আপসু বলে এগ্রিকালচার পলিসি সাপোর্ট ইউনিট, সেটাও কিন্তু মানে ইউএসএআইডির মাধ্যমে করা হয়েছিল, কিন্তু এটা কি খুব কার্যকর এই মুহূর্তে? আমার মনে হয় না, হয়তোবা। যাই হোক আর কি, আমাদের এগুলো নিয়ে আসলে আরো একটু ভালো করে আলোচনা হওয়া দরকার। এক্স্যাক্টলি। একটা বিষয় তো পরিষ্কার, যেটা ওয়াইস কবির স্যার বলেছেন, যে ড্যাম একটা এগ্রিকালচারের যেই কম্পোনেন্টটা, ক্রপের জায়গাটা হয়তো তারা দেখতে পারে, কিন্তু আমাদের যদি একটা সমন্বয় বডি দরকার হয়, রেগুলেটরি বডি দরকার হয়, সেটা আসলে ড্যাম, আমাদের যে ফিশারিজের যে ইয়ে আছে, বিএফডিসি এবং লাইভ স্টকের যারা আছে, সমন্বয়ে একটা ডিএলএফ, এদেরকে সমন্বয় নিয়ে এফডি এর মতো একটা কিছু হতে হবে। সেটা ড্যামকে দিয়ে আপনি টোটাল মার্কেটিং, যে নামই কেন, অথবা একটা রেগুলেটরি বডি, পলিসি বডি, তারা এই কাজগুলো করবে, গবেষণা করবে এবং তারা পলিসি ঠিক করবে এবং সেগুলাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, ঠিক না? আমি এখন একটু অন্য বিষয়ে যেতে চাই। একটা হলো যে আপনি একজন গবেষক আর একজন উন্নয়ন কর্মী আছেন, যেটা গবেষণার সঙ্গে জড়িত আছেন, আমাদের আমি জানি। আপনাদের কাছে আমরা একটু আলাপ করবো, কিন্তু গবেষণা নিয়ে একটু কথা বলবো। কিন্তু তার আগে আর একটু কথা, মানে শুধু আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো যে আপনার সরকার এবারে প্রণোদনা বহু দিয়েছে, প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো। এই 1 লক্ষ কোটি টাকার প্রণোদনার ভিতরে কৃষকদের জন্য, মানে কৃষক এবং কৃষি পণ্য উৎপাদন বা এদের জন্য প্রণোদনা রয়ে গেছে। এগুলোতে আসলে মার্কেট সিস্টেমের উপরে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে কিনা, করবে কিনা, অথবা কৃষকদের উৎপাদন ক্ষমতাটা ভবিষ্যতে তাদের সেটাকে স্ট্রেংথেন করবে কিনা, শক্তিশালী করবে কিনা, এই ব্যাপারে আপনার কি বলবেন? আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো হ্যাঁ, আমাদের যে প্রণোদনার প্যাকেজটা বেশ, যদিও
বাংলাদেশ সরকার যথেষ্ট অ্যাগ্রেসিভলি আমাদের জিডিপির প্রায় 3%-এর মতো বা 3%-এর বেশি তারা দিচ্ছে। আমার মনে হয় না ভারত সরকারও এত অ্যাগ্রেসিভলি তারা সাপোর্ট দিচ্ছে। 10% দিয়েছে, কালকে খবরে দেখেছি ভারত সরকার 10% অফ দি জিডিপি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। 10% আমি যতদূর জানি এতটুকু না, হয়তো বা হতে পারে, কিন্তু বাংলাদেশের 3.6% বা এরকম একটা প্রণোদনা প্যাকেজ, যেটার আপনি যেটা বললেন প্রায় 1000 কোটি টাকা থেকে 1 লক্ষ কোটি টাকা, সেটা যথেষ্ট। আমি মনে করি যে এর মাধ্যমে আমাদের একটা জিনিস খেয়াল করার দরকার, যেটা আমি শুরুতে বলতেছিলাম, যে আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থাটা হয়েছে প্রি করোনা, আর আমরা এখন বাজার ব্যবস্থাপনার মধ্যে আছি করোনার মধ্যে, যার ফলে এই ম্যাচিংটা করানোটা খুব ডিফিকাল্ট। এবং সেই কথাটা আমি বারেবার বলতে চাই যে এই যে প্রি করোনার প্রোডাকশন অ্যান্ড করোনার মধ্যে ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং, এই দুটাকে কত কাছাকাছি ম্যাচিং করানো যাবে, দ্যাট উইল রিমেইন এ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতেছি। তো আপনি যে প্রসঙ্গটা বললেন যে আমাদের এখন কিন্তু ডিপ্রেশন অফ কনজাম্পশন, এই জিনিসটা এখন আমাদের মার্কেটে বিদ্যমান। অর্থাৎ এখন যারা রেগুলার শ্রমিক, যারা মানে 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 ভ্যান চালক, যারা গার্মেন্টস শ্রমিক যেগুলো বন্ধ হয়ে আছে, তারা কিন্তু এখন মার্কেট থেকে সরে পড়ছে। এখন এই প্রণোদনের প্যাকেজটা যদি বাস্তবায়ন হয়, তখন তারা মার্কেটে আসবে, তখন তারা আজকের যে আমটা বাজারে আসবে, লিচুটা বাজারে আসবে, বা অন্যান্য কৃষি পণ্য যে বাজারে আসবে, ডিমটা বাজারে আসবে, তখন তাই কনজিউমারদের মধ্যে কিছুটা প্রণোদনা আসবে, এবং সেটা আলটিমেটলি মার্কেটের উপর প্রভাব বিস্তার করবে। তখন এই আম বা লিচু চাষিরা হয়তো তাদের দামটা পাবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রি করোনার প্রোডাকশন প্ল্যান দিয়ে করোনার মধ্যবর্তী বাজারটাকে কিভাবে সামাল দিতে পারবো, কত কাছাকাছি আনতে পারবো, সেটা ডিপেন্ড করবে আমাদের মার্কেট ইনোভেশনের উপরে। এই মার্কেট ইনোভেশনের মধ্যে আমাদের শুনতে পারি ট্রাক ড্রাইভার বা ট্রাক অপারেটর, যারা মানে ট্রান্সপোর্টেশনের সঙ্গে জড়িত, তারা অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে, মানে মানে করোনা পূর্ববর্তী সময়ের তুলনায়। আমরা যত তাড়াতাড়ি এই ট্রান্সপোর্টেশনটাকে নর্মাল নিয়ে আসতে পারবো থ্রু ল এনফোর্সিং এজেন্সি, থ্রু দেয়ার লজিস্টিক সাপোর্ট, তত বেশি ট্রান্সপোর্টেশনটা বাড়বে, কনজিউমারদের কাছে আসবে। কিন্তু আমরা তো মানে বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায় আছে। সমস্যাগুলো যেতেই আছে, সমাধানের চেষ্টা হচ্ছে বলে তো আমাদের কাছে মনে হচ্ছে, প্রত্যেকে একজন আরেকজনের উপরে ছেড়ে দিচ্ছে, মানে সরকারের বিভিন্ন জায়গা থেকে মনে হচ্ছে। ফলে এইটা হবে আর কি, এটা মানে আপনাদের মতো বিজ্ঞানীরা আপনারা আশা করি যে গভর্নমেন্টকে উপদেশ দেবেন এইটার মূল সমস্যাগুলো কোথায় আছে। সব সমস্যার সমাধান আছে, এইটার সমাধান কি হতে পারে দ্রুত। অলরেডি যে লোক টমেটো রাস্তায় ফেলে দিছে, কাঁচামরিচ যে ফেলে দিছে, তাকে তো আর আপনি মানে এখন আর বলতে পারবেন না যে ঠিক আছে ট্রাক ব্যবস্থা করে দিই, টমেটো বাজার ব্যবস্থা ঠিক করে দিলাম। ক্ষতিটা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যাতে না হয় এবং ওই ক্ষতিটা কি করে আমরা ক্ষতি থেকে উদ্ধার করতে পারি, কৃষকদেরকে হেল্প করতে পারি, চেষ্টা করা যাবে। কিন্তু স্যার এটাও খেয়াল করবেন যে ইদানিং বেশ কিছু উদ্যম, যেমন ধরেন সেনাবাহিনী টমেটো বা এসব কিনে ডিস্ট্রিবিউট করতেছে বিভিন্ন জায়গায়, আবার পোস্টাল সার্ভিস, বা ধরেন যে এইগুলো সবটাই আমার কাছে মনে হয় দিস ইজ নট পার্ট অফ দি রেজিলিয়েন্স। আপনার দরকার রেগুলার। না, আমি সেই কথায় আসতেছি, সেটা হলো যে এর বিস্তৃতিটা কতটুকু আমাদের আরেকটু গভীরভাবে দরকার জানার, যে এটার সাস্টেইনেবিলিটি কতটুকু। সেনাবাহিনী আজকে মাল বিক্রি করে বা কিনে কৃষকদের কাছ থেকে কিনে বিক্রি করতেছে, আবার অন দি আদার হ্যান্ড আমাদের ডাক সার্ভিস, আমাদের রেলের সার্ভিস, লাগেজ সার্ভিস, এটার ব্যাপ্তিটা কতটুকু। আমরা যাই হোক, আমরা এবার একটু আবার বিশেষ করে আপনাদের আমাদের বেশি আশা যে এই বাজারজাতের সাথে
একটু বেশি গবেষণা নিয়ে আমাদের আমরা যে রেজিলিয়েন্সের কথা যে ইস্যুটা বলতেছিলাম, যে টোটাল ব্যবস্থাপনা ফুড সিস্টেমের ভিতরে রেজিলিয়েন্স, এবং রেজিলিয়েন্সের সঙ্গে বাজার ব্যবস্থাপনা একটা একটা অংশ, কিন্তু তার আগে আমাদের যে প্রযুক্তিগত দিকগুলো যেগুলো আছে, বিভিন্ন রকমের দৈব দুর্বিপাক অথবা সাধারণভাবে খাদ্য নিরাপত্তা, এবং তার সাথে নিরাপদ খাদ্যের একটা কথা আমরা ফাউন্ডেশন থেকে আমরা নিশ্চয়ই এই সবগুলোর উপরে গবেষণাটা কি পর্যায়ে এবং সেখানে কি করে আমরা এনহ্যান্স করতে পারি, সেগুলাকে আমরা কি করে সমন্বয়ের মাধ্যমে আমরা জাতিকে আরো রেজিলিয়েন্ট করতে পারি, যাতে করে কোনো জায়গায় কোথাও একটা দৈব দুর্বিপাক হলে আমরা তার জন্য আগে থেকে তৈরি থাকতে পারি। তবে আমার মনে হয় বাজার ব্যবস্থাপনায় যদি আমরা অভিনবত্ব না আনতে পারি বা ইনোভেশন না আনতে পারি, তাহলে এই বাজার ব্যবস্থাপনার পুরাতন পারসেপশন দিয়ে এখনকার বাজারকে মোকাবেলা করা যাবে না। সেটা ঠিক, আমরা সেটা বলছি, অবশ্যই দরকার আছে ইনোভেশন। যেমন ই-কমার্স এখন চলে আসতে হবে। ই-কমার্সের আছে নানান কিছু চলছে, কিন্তু তার সঙ্গে দরকার ইনোভেশন দরকার আছে। ইনোভেশনস এর সঙ্গে আসলে দরকার হলো আগে রিসার্চ দরকার আছে, গবেষণা দরকার আছে। আপনি যেটা শুরুতে বলেছিলেন, আমাদের টেকনোলজি এবং সেই সাথে মার্কেট বা অন্যান্য সবকিছুর উপরেই গবেষণা হওয়া দরকার। সেইগুলো সম্বন্ধে একটু আমরা কি করে স্ট্রেংথেন করতে পারি, আপনি সেটা নিয়ে একটু বলবেন কিনা? এবং আমরা এই প্রশ্নটা আবার শাকিউল মিল্লাত মুর্শেদের কাছেও বলবো, সে একজন উন্নয়ন কর্মী হিসেবে সে কিভাবে দেখে আমাদের গবেষণাটাকে, কোথায় জোরদার করা দরকার। একটু আপনার আগে অভিমত জানতে চাই যে আমাদের সামগ্রিক গবেষণা, তার সমন্বয় এবং তার ব্যাপকতা, যে ইনক্লুডিং মার্কেটিং বা অন্যান্য গবেষণা, পলিসি রিসার্চ, সবগুলোর কি করে আমরা স্ট্রেংথেন করা উচিত কৃষি গবেষণায়, সেটা সম্বন্ধে আপনি নিজে আগে শুরু করেছিলেন এক সময় কথাটা, শুনলেন? আমার কথাটা কি শোনা যাচ্ছে ডক্টর ওয়াইস কবির? স্যার আমি শুনতে পারতেছি। একটু সেটার উপরে কি মতামত দেবেন? আমার কথাটা পরিষ্কার যে মানে আমাদের মানে বিপণন ব্যবস্থার উপর গবেষণা, না না, আমি যেটা বলতে চাই কৃষি গবেষণা, সামগ্রিক কৃষি গবেষণা, এইটার আসলে আমরা স্ট্রেংথেন কি করতে পারি, যাতে করে শুধু একদিকে টেকনোলজি রিসার্চ এবং তার ভিতরে সমন্বয়, আর সেই সাথে এই যে সোশিও ইকোনমিক রিসার্চ, যেটা মার্কেট রিসার্চ অথবা পলিসি রিসার্চ, এগুলো সমন্বয় করে কি করে আমরা আগাতে পারি। জি স্যার, এই বিষয়টা নিয়ে আমি যেটা বলতে, এটা লম্বা সময় বলা যাবে, কিন্তু আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে আমাদের কৃষি গবেষণাটা মূলত এখন জাত নির্ভর গবেষণা। এক নম্বর, আমরা জাত উদ্ভাবনে বেশি ব্যস্ত, কিন্তু এই যে মানে কৃষি গবেষণার যে অন্যান্য বিষয় আছে, সেই বিষয়গুলো অর্থাৎ নীতি প্রণয়নের, নীতি গবেষণা, এই জিনিসটাই আমাদের টোটাল গবেষণা প্রতিষ্ঠান সবগুলোই অনেকটা পিছনে পড়ে আছে। যদিও আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত চমৎকার কাজ করছেন জাত উন্নয়নে, তবে আমি মনে করি আজকের সময় আসছে যেগুলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি গবেষণা প্রতিষ্ঠান সবারই একযোগে কাজ করার দরকার আছে। এবং গবেষণার সমন্বয়টা কেন দরকার আমি বলি আপনাকে, যে গত 10 বছর আগে যে গবেষণা হয়, নতুন প্রজন্মের গবেষকরা আসেন, আসার পরে তারা আবার নতুন করে একই জিনিস করতে চান, যার ফলে ইদানিংকার আমাদের ভাবনা হচ্ছে যে কৃষি গবেষণায় যেন আমরা পুরাতন গবেষণাকে অ্যাভয়েড করতে পারি, ডুপ্লিকেশনটাকে অ্যাভয়েড করতে পারি। সেই কারণেই যে আমাদের একটা সেন্ট্রাল ডেটাবেস কৃষি গবেষণায় হচ্ছে, যেখানে গত 40 বছরে, অর্থাৎ আপনারা যখন ইয়াং ছিলেন সেই সময় থেকে আজকে পর্যন্ত কি কি গবেষণা হচ্ছে, যেন গবেষকরা ক্লিক করলেই বুঝতে পারে, যাতে তারা দে ডোন্ট রিইনভেন্ট দি হুইল। এটা যেমন একটা কাজ। তবে আমাদের এই গবেষণা সিস্টেমে প্রযুক্তি উদ্ভাবন ছাড়াও আমাদের নীতি প্রণয়নে আমরা অনেকটা দুর্বল। আমি যেটা মনে করি যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে একটা যে কোনো প্রতিষ্ঠান, সেটা যদি ইক্ষু গবেষণা হয়, সে ইক্ষুর A to Z গবেষণা করবে, অর্থাৎ জাত সহ এর নীতি প্রণয়ন, বাজারজাতকরণ, এটার আমদানি রফতানি, চিনির আমদানি রফতানি, সবকিছু একই রকম ভাবে
যিনি আলুর উপরে গবেষণা করেন, তাকে আলুর জাত উৎপাদন অর্থাৎ বায়োলজিক্যাল গবেষণা ছাড়াও এর নীতি প্রণয়ন, আমদানি রপ্তানি, কোন দেশে আমার রপ্তানির সুযোগ আছে, এক্সপোর্ট ডেস্টিনেশন, কিংবা এই বছর মহারাষ্ট্রে আপনার পেঁয়াজের আকাল হয়েছে, অথবা আমরা পেঁয়াজ পাবো না, অথবা আমাদের অল্টারনেটিভ ডেস্টিনেশন খুঁজতে হবে ইম্পোর্টের জন্য। এই জাতীয় সামগ্রী, আমি যেটা বলতে চাই যে কোনো কমোডিটি বেসড গবেষণা প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে তার গবেষণাগুলোকে চালিত করা উচিত। শুধু জাত উদ্ভাবন করলেই গবেষণা শেষ হয়ে যাবে না। এটা খুবই পরিষ্কার। এবং আরেকটা জিনিস বলতে চাই, আপনি যেটা জনক ছিলেন বেসিক্যালি, সেটা হলো ফার্মিং সিস্টেম রিসার্চ। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা 1 ইঞ্চি জমিও খালি রাখবো না। স্যার, নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশে আপনারা যে ফার্মিং সিস্টেম রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ করতেন, এক সময় পায়োনিয়ার ছিলেন, আপনাদের হাতে কিন্তু সেই হাতিয়ারটা আছে। অর্থাৎ কালিকাপুর মডেল বা বিভিন্ন আঞ্চলিক মডেলের মাধ্যমে বসত বাড়ি, হাজামজা পুকুর, আমার গৃহপালিত পশু প্রাণীর থেকে কিভাবে প্রোডাক্টিভ ভাবে আমরা দুস্থ মহিলাদের, বাচ্চাদের বা যারা এই সময় করোনায় যারা আক্রান্ত হয়ে বাসায় বসে, লকডাউন হয়ে বাসায় বসে আছে, তারা কিভাবে শাকসবজি ফলাতে পারে, এই বিষয়গুলোকে আরো বেশি ত্বরান্বিত করার দরকার। আপনার ভিউ পয়েন্ট এই বিষয়গুলোর উপরে। স্যার, প্রথমত হচ্ছে যে আমাদের গ্লোবাল কনটেক্সটেই আসলে পুরো ইতিহাসটাই আসলে নতুন করে লেখা হবে। এখন থেকে বলা হবে বিসি মানে হচ্ছে যে বিফোর করোনা এন্ড এসি মানে আফটার করোনা। আমরা আর এখন বিফোর ক্রাইস্ট আর এগুলা আর বলবো না। খ্রিস্টাব্দ বদলে হয়তো এখন থেকে বিসিএসি আমরা বলবো। সুতরাং সো এই এসিতে আমাদের আসলে টোটাল জিনিসটা কি আসলে নতুন করে ভাবার সুযোগ এসছে। যে কথাটি প্রথমে শুরু হয়েছিল যে আমাদের প্রত্যেকটা দুর্যোগের সাথে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। আমাদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে কৃষির ক্ষেত্রে যেই অবজ্ঞা বা একটু অবহেলিত যে সেক্টরগুলো ছিল, সেই জায়গাটাতে এখন আসলে অনেক বেশি দৃষ্টি দেওয়া হবে। কারণ হচ্ছে এই করোনা কালীন সময়ে যে সংকট তৈরি হচ্ছে, এখন রপ্তানি শিল্প ঝুঁকির মুখে, বিদেশে কর্মসংস্থান নিম্নগামী। সুতরাং আমাদের উন্নয়নের একমাত্র হাতিয়ার হচ্ছে এখন কৃষির উন্নয়ন। এবং এই কৃষির উন্নয়নের ক্ষেত্রে যেই জায়গাগুলো আমাদের দুর্বলতা, সেই জায়গাটাও কিন্তু এখন পরিষ্কার এসছে। যে আমাদের যেটা ওয়াইস কবির স্যার বললেন যে বিফোর করোনা আমাদের যে প্রোডাকশনটা হয়েছে, সেটাকে কিন্তু আমরা ডিউরিং করোনা মার্কেটে আনতে পারিনি। সেটার কিন্তু দুর্বলতাগুলো জানি আমরা, যে কৃষকরা, ছোট ছোট কৃষকরা তাদের প্রোডাক্টটাকে কিন্তু মার্কেটে আনতে গিয়ে যে কস্টিং বা যে লজিস্টিকটা, সেটা তারা জোগাড় করতে পারেন। তার মানে হচ্ছে যে আমাদেরকে আসলে ওই যে আমি যে কথাটা বলেছিলাম যে মার্কেট ট্রান্সফরমেশন অথবা আমাদের কালেকটিভ ইনিশিয়েটিভ গুলোকে আরো বেশি স্ট্রেনথেন করতে হবে। সেই একই সাথে আমাদের যেই জায়গাটা দেখতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের এই যে যারা গার্মেন্টস থেকে বেকার হয়ে দেশে ফিরে যাচ্ছে এবং গ্রামে ফিরে যাচ্ছে, অথবা বিদেশ থেকে যারা ফিরে আসবে, তাদের কর্মসংস্থানের যেই উপায়টি আমাদের হাতে আছে, সেটি হচ্ছে আমাদের অব্যবহৃত সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো। এখন আমাদের অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ আমাদের কি আছে, সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমাদের শস্যের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা স্যাচুরেটেড পয়েন্টে আছি আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে। পোলট্রিতেও আমাদের একটা যথেষ্ট বড় একটা উন্নয়ন আমাদের সাধন হয়েছে। আমি যেই জায়গা থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের এখন অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ যদি আমরা বলি, সেটা হচ্ছে প্লাবন ভূমির কথা আমি বারবার বলবো। এই কারণে যে আমাদের দেশে প্রায় 28 লক্ষ হেক্টরের চেয়ে বেশি প্লাবন ভূমি আছে, যেটি মোটামুটি ভাবে অব্যবহৃত থেকে যাচ্ছে, যেটি প্রোডাক্টিভিটি আসলে 1% কম এখনো। সেইটাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা এই যে ইন্টিগ্রেটেড ফার্মিং এর কথা বলি, অথবা আমাদের যে কৃষির উন্নয়নের যে পরবর্তী যে চিন্তাগুলো, মানে আমাদের আফটার করোনার যে জায়গাগুলো, সেগুলোকে কিন্তু চিন্তা করতে হবে। আমাদের কিন্তু অন্য কোনো প্রাকৃতিক সম্পদ নাই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, 1 ইঞ্চি জায়গা খালি রাখা যাবে না, কিন্তু আমরা যদি এই সময়ে যদি লক্ষ্য করি আমাদের গ্রামীণ ইয়ের দিকে,
অবস্থার দিকে, তাহলে দেখা যাবে যে বিশাল জায়গা আমাদের কিন্তু অব্যবহৃত পড়ে থাকবে। এই 30 লক্ষ হেক্টর কিন্তু তেমন কোনো কাজে লাগবে না। তো এইটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের কর্মসংস্থানের জন্য, আমাদের আর্থিক উন্নয়নের জন্য। গবেষণার দিক থেকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমাদের দেশে যে গবেষণাগুলো হয়, একটি স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে এটা জাত নির্ভর একটি গবেষণা হচ্ছে, কিন্তু আমি যে জায়গাটি হচ্ছে না সেটা যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে যে গবেষণাগুলো হচ্ছে সেইটা মাঠ পর্যায়ে যাচ্ছে কিনা সেইটা একটা বিষয়, আরেকটি হচ্ছে যে মাঠে আমাদের যে ধরনের বিষয়ের জন্য গবেষণা দরকার সেই ধরনের গবেষণা হচ্ছে না। আমাদের কৃষকের যে প্রয়োজনটা যেটা দরকার, যে তার আসলে সে কিভাবে তার মার্কেটিংটাকে ইমপ্রুভ করবে, বা এই যে কথাটি আমরা বলছি যে তার প্রোডাক্টকে কিভাবে আরো ভালো দাম পাবে, অথবা আমরা যেই আমাদের যে কৃষকদের যে প্রোডাক্টটা সেটাকে আমরা কিভাবে আরো সেফ হিসাবে ট্রেসিবিলিটিকে এনশিওর করে আমরা বাজারে আনবো, এই জাতীয় গবেষণাগুলো কিন্তু হচ্ছে না স্যার। সুতরাং এই জায়গায় কিন্তু একটা গ্যাপ আছে। একটা হচ্ছে যে প্রচুর গবেষণা হচ্ছে যেটা হয়তো অনেকটাই একাডেমিক জায়গা থেকে হচ্ছে, যেটা মাঠের আবার রেপ্লিকেশন কম, আবার কিন্তু যেটা আমাদের দরকার সেই জায়গাটা হচ্ছে না। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, আমাদের দেশে কিন্তু কৃষকের কিন্তু অনেক ছোট ছোট ইনোভেশন আছে, বা আমাদের ফার্ম মাঠ পর্যায়ে কিন্তু অনেক ছোট ছোট ইনোভেশন, বা যে ইনোভেশন গুলো আছে সেই গুড প্র্যাকটিস গুলোকে কিন্তু আমরা তুলে আনতে পারছি না, এবং সেইটাকে কিন্তু রেপ্লিকেশন করতে পারছি না। সো আমাদের ওই জায়গাটাও দরকার, যে আমরা যেন আমাদের মাঠ পর্যায়ের যে গুড প্র্যাকটিস গুলো সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আরো বেশি শেয়ার করতে পারি, স্ট্রেনথেন করতে পারি গবেষণার মাধ্যমে। তাহলে হয়তো আমরা আমাদের এই সমস্যা থেকে আমাদের একটা ভালো উত্তরণ আমরা পোস্ট করোনা বা আফটার করোনার যে টাইমটা আমাদের আসবে আমাদের অর্থনীতির। কারণ আমাদের সবচেয়ে বড় সুযোগ যেটা স্যার আপনি যে শব্দটি বারবার বলছিলেন, রেজিলিয়েন্ট, বাংলাদেশিরা, বাঙালি জাতি হচ্ছে রেজিলিয়েন্ট কমিউনিটি বা নেশন। এই কারণে বলবো যে গত 50 বছরে খুব কম দেশ আছে যারা যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতি থেকে আবার একটা উন্নয়নশীল অর্থনীতিতে আসতে পারে। এই করোনা এফেক্টেড খুব কম কান্ট্রি পাওয়া যাবে, একমাত্র বাংলাদেশিরাই গত 50 বছরে এরকম শূন্য থেকে কিন্তু উঠে এসছে। আর আজকে আমাদের জাতির জনকের শতবার্ষিকী উদযাপনের যে সময় আমরা পার করছি বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমি মনে করি যে এটা খুব বড় চ্যালেঞ্জ না আমাদের জন্য, কারণ আমরা দুর্যোগ দুর্বিষহ বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা পার করে এসেছি। এখন যেটি দরকার সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, যে সবার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, গ্রামকে শহরে রূপান্তরিত করার যে স্লোগান, সেটাকে বাস্তবায়নের জন্য সঠিক গবেষণা এবং সমন্বয়, সেই জায়গাটি যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ না। আমি এই শেষের প্রশ্ন নিয়ে একটু জিজ্ঞাসা করতে চাই ওয়েস্ট আপনি গবেষক হিসেবে শেষের দিকে যা বলছিল যে আমাদের একটা বড় রকমের দায়িত্ব হলো কি করে আমরা জাতিকে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য, যেটা কনস্টিটিউশনাল একটা ম্যান্ডেট প্রত্যেকের সরকারের জন্য, যে এইটা কি করে আমরা এনশিওর করব। তার জন্য আমাদের বর্তমানে না আছে গবেষণা কিছুটা আছে, না আছে বললে সবাই একেবারে ঠিক নয়, একটা মানে বিভিন্ন রকমের কিছুটা হলেও গবেষণা আছে। আমাদের একটা আইপিএম পলিসিও আছে যেটার কোনো ব্যবহার নাই, এবং সেই সাথে এইগুলোর পরিপ্রেক্ষিতে যে বর্তমানে যে পরিস্থিতি দেখছে, আপনার কি মনে হয় যে একটা সকল গবেষণার মধ্যেই এই যে নিরাপদ খাদ্য এবং তার পুষ্টিমান, এটার একটা ইস্যু ঢোকায় দেওয়া, এবং সেই সাথে একটা জাতীয় একটা প্রোগ্রাম তৈরি করা সম্ভব কিনা যে প্রোডাকশন, প্রসেসিং এন্ড মার্কেটিং অফ সেফ এন্ড নিউট্রিশিয়াস ফুড, এটার উপরে একটা মাল্টিডিসিপ্লিনারি এবং মাল্টি ইনস্টিটিউশনাল প্রোগ্রাম তৈরি করা সম্ভব কিনা। আমি যেটা বলতে চাই সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ কিন্তু একদিনে আসে নাই, এবং এফডিএ আসার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সেটা কিন্তু আজকের বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি একই। অর্থাৎ আপনাদের মতো বা সারা কনজিউমার লেভেলে আলোচনা বা বিভিন্ন রকমের আন্দোলনের ফসলই কিন্তু এফডিএ, অর্থাৎ কনজিউমাররা চায় সেফ ফুড। আমাদের বাংলাদেশ সরকারের এখন প্রায়োরিটি এজেন্ডাই হচ্ছে পুষ্টিকর এবং মানে নিরাপদ খাদ্য। এটা আমাদের পলিসি এজেন্ডা,
সেই কারণে আমি মনে করি যে এই এফডিএ পর্যায় পর্যন্ত যেতে গেলে আমাদের আরো প্রক্রিয়ার প্রয়োজন হবে, যে প্রক্রিয়ার সঙ্গে বিসে ফাউন্ডেশন সহ বিভিন্ন রকমের আন্দোলন চলছে, তারই রেজাল্টেন্ট হবে সেটা। মিল্লাদ মুর্শেদ একটা কথা বলতেছিলেন, সেটা হলো যে আমাদের গবেষণা মাঠ পর্যায়ে পৌঁছায় না কেন। কিন্তু আমি বলবো যে গবেষণার রেজাল্ট যদি জাতের কথা বলেন, সেটা মাঠ পর্যায়ে পৌঁছাতে গেলে কিন্তু তাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়। নিশ্চয়ই আপনি জানেন যে বাড়ির সরিষা, বাড়ির মানে আলু বা বাড়ির যে ডাল, এটা কিন্তু যেগুলো আপনার ক্লাইমেট স্মার্ট জাতগুলো ইদানিং হচ্ছে, এগুলো তো বিভিন্ন পর্যায়ের মাধ্যমে মাঠ পর্যায়ে যেতে হয়। এই পর্যায়ে মানে বিএডিসির মাধ্যমে সিড করা, প্রাইভেট সেক্টরের মাধ্যমে সিড করা, এনজিওর মাধ্যমে সিড করা, তারপরে মাঠ পর্যায়ে, তারপরে কৃষকদের মধ্যে তার মানে পরিচিতি লাভ, সচেতনতার দরকার, সেটা ডিএর মাধ্যমে করা হয়। এর জন্য কিছুটা সময় লাগে। একই রকম সত্যি রাইসের বেলাতেও আজকে অনেকে প্রশ্ন করে 28-29 শুধু মাঠে আসছে, বাকিটা নাই কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন যে অনেক দূর দূরান্তরে, একেবারে রাজশাহীর গোমস্তাপুরেই বলেন বা প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আজকে 88, 81 বা এই জাতের ধান কৃষকরা চাষ করতেছে। তার মানে আমি যেটা বলতে চাই যে কৃষকদের জাতগুলো যাচ্ছে, তবে এর পর্যায়ে অতিক্রম করে যেতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের কৃষি গবেষণা কিন্তু কৃষি গবেষণা প্রতিষ্ঠান একা করে না, এর সঙ্গে একটা বিরাট অংশীদার বিশ্ববিদ্যালয়। আনফরচুনেটলি বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণালব্ধ প্রযুক্তি বা জ্ঞান মাঠ পর্যায়ে পৌঁছায় না। সেই কারণে আমি যে জিনিসটা খুব বেশি জোর দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে জিনিসটা খুব প্রচলিত, সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেখানে বিশ্ববিদ্যালয় সহ অর্থাৎ স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং আইসিআর এর গবেষণা প্রতিষ্ঠান সবাইই একটা প্ল্যাটফর্মে বসে কাজ করেন এবং তার প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেন কেভিকে এর মাধ্যমে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে। আমরা যদি এই ধরনের উদ্ভাবনমূলক প্ল্যাটফর্ম না করি, তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণ গবেষণা হয়, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোকে আমরা ক্যাপচার করতে পারি না। নাম্বার টু, আমাদের প্রাইভেট সেক্টর, এরা কিন্তু খেয়াল করবেন, আজকের সবজি, আজকের ভুট্টা, আজকের হাইব্রিড ধান, এখানে কিন্তু একচ্ছত্রভাবে প্রাইভেট সেক্টরের অবদান। আমরা কতটুকু স্পেস দিতে পারি প্রাইভেট সেক্টরকে? এখন আমাদের বাংলাদেশ সরকারের বা সবাইরই নীতি প্রণয়নকারীদের প্রাইভেট সেক্টর নিয়ে একটা বিশাল স্পেস তারা মানে নীতি প্রণয়নে করে রাখছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কতটুকু প্রাইভেট সেক্টরকে দিতে পারি? আমি মাঝে মাঝে যখন মানে যাই, অঞ্চলে যাই, ডিস্ট্রিক্টে যাই, তখন দেখি আমাদের গবেষণা প্রতিষ্ঠানের কয়েকশো বিঘা জমি পড়ে আছে, যেখানে মেনটেনেন্স করা এইসব গবেষণা প্রতিষ্ঠানের সাবস্টেশন, আউটরিচ স্টেশন গুলো, এগুলো মেনটেন করতে পারে না। আমি মাঝে মাঝে মনে করি যে কেন এই গবেষণার বিশাল এলাকায় আমরা প্রাইভেট সেক্টরের সঙ্গে শেয়ার করি না? এতে দুইটা লাভ হতে পারে। প্রাইভেট সেক্টররা তাদের গবেষণা যেমন করতে পারে এবং তাদের কিছু রেভিনিউ তারা শেয়ার করতে পারে এই পাবলিক সেক্টর গবেষণার সঙ্গে। তাতে দুটা লাভ, এই পাবলিক সেক্টর গবেষণা আউটরিচ স্টেশন গুলো, তাদের অপারেটিং কস্ট উঠতে পারে এখান দিয়ে, তাছাড়াও এখানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, পাবলিক ভার্সেস প্রাইভেট, তারা দুজনে একসঙ্গে কম্পিটিশন বেসিসে তারা গবেষণা করতে পারে। এই জিনিসটা আমার মনে হয় এখনই ভাবার দরকার, যে আমাদের হাইব্রিড রাইসটা সম্পূর্ণভাবে প্রাইভেট সেক্টরের, আমাদের বোরোতে আমাদের হাইব্রিডে যথেষ্ট আমাদের কি আছে, কিন্তু আমনে তো আমাদের হাইব্রিড নাই ধরতে গেলে। সেই কারণে আমার মনে হয় যে উই নিড টু গিভ সাম স্পেস টু দি প্রাইভেট সেক্টর। শিওর শিওর মাসুম ভাই, সরি, আমি ডক্টর কবির, আমাদের সঙ্গে অনেক দর্শক শ্রোতা একসঙ্গে রয়ে গেছেন। রেজা সিদ্দিকের কথাটা আসছে একটু পরে, মিটন। আমাদের সঙ্গে অনেক দর্শক শ্রোতা একসঙ্গে রয়ে গেছেন, বিশেষ করে অনেক কমেন্ট করেছেন, বিশেষ করে আমাদের একজন বিজ্ঞ প্রবীণ কৃষিবিদ মোহাম্মদ মাসুম, সুপ্রিম সিডের চেয়ারম্যান,
উনি আছেন, মহিদুল হক খান সাহেব কথা বলেছেন, আমাদের আনিসুর রহমান কথা বলেছে, তাজুল ইসলাম কথা বলেছে, এর অনেক কিছুই আলাপ হয়ে গেছে যদিও। তো বিশেষ করে মাসুম মাসুম ভাইয়ের কথাটা একটু মানে যদি খেয়াল করেন, উনি একদিকে বলছেন যদি আলাপ হয়েছে যে আমাদের জাত নির্ভর গবেষণার কথা যেটা বলছেন সেটাও আসলে কৃষকের চাহিদা বর্তমান ও ভবিষ্যৎ চাহিদাকে লক্ষ্য রেখে হচ্ছে কি, এটা অনেক প্রশ্ন করেছেন। আর তারপরে উনি আরেকটা বলেছেন বাজার ব্যবস্থায় কোরিয়া সিস্টেমের বিকল্প ব্যবস্থাও আধুনিকায়ন দরকার, এখানে গবেষণা দরকার। আসলে গবেষণার কথা আমরা বলেছি নাসুম ভাই, এটা নিয়ে মানে আসলে টোটাল বাজার ব্যবস্থাপনায় গবেষণা দরকার। আমাদের কবির সাহেব আপনার গবেষণার যে দিক নির্দেশনা এগুলোর জন্য আরো বেশি অ্যাডভান্সমেন্ট প্রয়োজন, সেটা নিয়ে আলাপ হয়েছে। এবং আমরা আনিস সাহেব এবং তবে একটা জিনিস আমাদের মহিদুল হক খান সাহেব জিজ্ঞাসা করেছেন যে আমাদের জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করা দরকার। আমরা যেই কাজই করি না কেন, রিসার্চ করি না কেন, বাজার ব্যবস্থাপনা করি না কেন, এক্সটেনশন করি না, যাই করি না কেন, সেখানে জবাবদিহিতাটা সুনিশ্চিত হচ্ছে না। এবং ওনার একটা প্রশ্ন হচ্ছে সুস্থ রাজনীতির অভাবে আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি না, যে রাজনীতির বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না এই মুহূর্তে, যদিও লিঙ্কড, কিন্তু জবাবদিহিতা এটা প্রতিষ্ঠা করা দরকার। এটা প্রতিষ্ঠায় আমার তো মনে হয় এটা থাকাই দরকার, বিলটিনই থাকা দরকার। এই প্রশ্নটা আসছে। আমি সবিনয়ে বলতে চাই যে চাষি পর্যায়ের গবেষণার চাহিদাটা এবং আমরা সেভাবে গবেষণা করতে পারি কিনা এর সঙ্গেও জবাবদিহিতাটা জড়িত। আমি প্রায় নিজেকে প্রশ্ন করি যে মানে কাউকে তো প্রশ্ন করতে হবে যে ব্যবসায়ীরা, চাষিরা আমাকে কেন প্রশ্ন করতে পারবে না যে আমার এই গবেষণাটা হচ্ছে না কেন। অর্থাৎ গবেষণার অগ্রাধিকার যারা নির্ণয় করেন, যারা গবেষণার লিডার, দে নিড টু আন্ডারস্ট্যান্ড দি কনস্ট্রেইন্ট অফ দি ফার্মিং কমিউনিটি। এইখানেই জবাবদিহিতার প্রশ্ন। আমি যেটা মনে করি আমাদের গবেষণা সম্প্রসারণ, বিশেষ করে আমার গবেষণার ব্যাপারে বলতে পারি যে এখানে অ্যাকাউন্টেবিলিটি একটা বিশাল ইস্যু। এই জিনিসটা আমরা যত বেশি মুখোমুখি হব, আজকে আপনাদের মুখোমুখি হচ্ছি, এরকম যত বেশি মুখোমুখি হব, যত বেশি প্রশ্নের সম্মুখীন হব, তত বেশি আমরা জবাবদিহিতার মধ্যে পড়ব, তখন আমরা আরো বেশি অ্যাক্টিভ হব। এটা বলে আমি শেষ করতে চাই, যদি আরো কথা বলা যেতে পারে। আমাদের বলতেছেন রিসার্চ এন্ড এক্সটেনশন শুড বি কমপ্লিমেন্টারি। এটা তো আপনি অবশ্যই আমাদের বলেছেন যে আমাদের যে কমপ্লিমেন্টারি শুধু রিসার্চ এন্ড এক্সটেনশন না, সবগুলো যে কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা ভারতে আছে, সব পার্টি একসঙ্গে মিলে ওখানে কাজ করতেছে, এরকম একটা মডেল আসলে কিছু একটা দরকার। আমাদের লিঙ্কেজ কমিটি বিভিন্ন জায়গায় আছে, সেগুলো ঠিক মতো কাজ করছে না। আসলে জবাবদিহিতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে মানুষের কাজ করার ক্ষমতাটা, ইচ্ছাটা আসলে গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি। কিন্তু আমার যদি কাজ করার যদি স্পৃহা না থাকে, আমার যদি কাজ করার ইচ্ছা না থাকে, কোঅপারেট করার ইচ্ছা না থাকে, তাহলে আমাদের কিছু হবে না। তো আমি ওয়াসিউজ্জামান সাহেব আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আমরা এক্সটেনশন নিয়ে কথা বলতেছি না, কিন্তু আসলে আজকে আমরা ওয়াইস কবির সাহেবকে আমরা এবং আকুল মিল্লাত মোর্শেদ আমাদের সঙ্গে কাজ করেছেন, এই জন্য আমরা মনে করি যে আজকের আলোচনাটা আমরা রিসার্চের উপরেই আমরা এই অল্প সময়টা ব্যয় করতে চাই। এই জন্য আমরা এক্সটেনশন নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো, এটা নিয়ে আরেকদিন কথা বলার জন্য আমরা এবং আপনাদের ইনপুট তখন জয়নাল স্যার, ওয়াসিউজ্জামান আকন্দ স্যার এটাও বলতে পারেন যে এক্সটেনশন না থাকলে আমরা থাকবো কিভাবে। Extension is very much integral part of গবেষণা। Exactly. তো সেটা আপনি আমাদেরকে একটু মানে যে 1-2 মিনিটের ভিতরে মানে ফাইনালি আমাদের 55 মিনিট হয়ে গেছে, প্রায় 6টা বাজে, আর একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। একটু কাইন্ডলি যদি আপনি সংক্ষেপে আমাদেরকে শেষ কথাটুকু বলেন আপনার। আর আমি স্যার ওই জবাবদিহিতার কথা যে কথাটি আপনি তুলেছেন, সেটা যেটা সবচেয়ে জরুরি জায়গাটা, যেটা অলরেডি ওয়াইস কবির স্যার যেটা বলেছেন যে এফডিএ একদিনে হয়নি,
সুতরাং আমাদের বিসেফের যে উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনারা যে কাজগুলো করেছেন, আসলে এই প্ল্যাটফর্মগুলো অনেক বেশি দরকার। আমরা যত বেশি এই প্ল্যাটফর্মগুলোকে স্ট্রেনথেন করতে পারবো, যত বেশি এই প্রশ্নগুলো তুলতে পারবো, তত বেশি কিন্তু আমাদের এই জবাবদিহিতাগুলো নিশ্চিত হবে। বাংলাদেশে আমরা যদি বলি যে কৃষি ক্ষেত্রে এটা একটা বড় একটা গ্যাপ ছিল এতদিন, যে আসলে কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে আসলে এই ইন্টেলেকচুয়াল ডিসকোর্স গুলোকে তোলা যায় এবং সেখানে এই কথাগুলো হয়। আমাদের এইটা একটা বড় জায়গা। আমরা কিভাবে আমাদের এই নেটওয়ার্ক গুলোকে বা যারা কৃষি নিয়ে কাজ করছে তাদেরকে কিভাবে আরো বেশি নেটওয়ার্কিং এর মধ্যে নিয়ে আসব, কিভাবে আমরা এই প্ল্যাটফর্ম গুলোকে আরো বেশি শক্তিশালী করব এবং আমরা কৃষকের কথাকে কিভাবে আমরা পলিসি মেকারদের কাছে তুলে ধরবো, সেইটা একটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে আমি বিসেফকে ধন্যবাদ দিতে চাই এবং আপনার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সেইটি যদি আসলে এই উদ্যোগ এরকম যদি আরো উদ্যোগ বা বিসেফ এর মতো আরো উদ্যোগ যদি গৃহীত হয়, সেটাই কিন্তু আমাদেরকে কিন্তু একসময় এফডি এর মতো একটা শক্তিশালী জাতীয় কমিটি বা জাতীয় বডি তৈরি করতে সহযোগিতা করবে, যেখানে আমাদের এই মার্কেটিং ডেভেলপমেন্ট সব জায়গাগুলো গিয়ে হবে। আরেকটি বিষয় আমি একটু লাস্ট মোমেন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আসলে গবেষণা কেন মাঠে যায়নি এরকম খুব ব্লান্ডলি এরকম বলার কোনো অবকাশ নাই। প্রচুর গবেষণা মাঠে গিয়েছে এবং এটা পরিষ্কার যে জাতিক যে বিষয়গুলো সেগুলোর যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে বাংলাদেশে এবং আমাদের কৃষকরা এখন অনেক বেশি উন্নত ভালো জাত আমরা পাচ্ছি। কিন্তু যেই বিষয়টি আসলে দুর্বলতা, গবেষণার যে দুর্বল দিকটি আছে সেটি হচ্ছে কৃষি শুধুমাত্র জাতের একটি বিষয় না, এটি সোশিও ইকোনমিক একটা কনটেক্সটের বিষয়। একই জাত সবার জন্য যেমন গ্রহণযোগ্য না, একই কমিউনিটির জন্য সব ফসলও কিন্তু গ্রহণযোগ্য না। সুতরাং এই যে সোশিও ইকোনমিক কনটেক্সট গুলা নিয়ে যে গবেষণার জায়গাটি, সেটি বোধহয় একটা বড় দুর্বল জায়গা আমাদের, সেখানে কিন্তু গবেষণা হচ্ছে না। আমরা হয়তো একাডেমিক জায়গা বা জাতের বিষয়গুলোতে হয়তো বেশ এগিয়েছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা এই যে উন্নত প্রযুক্তি বা যে বিষয়টি আমাদের কাছে আছে সেটি কিভাবে কৃষক কাজে লাগিয়ে তার অবস্থার পরিবর্তন করতে পারে, সেই ধরনের অ্যাপ্লাইড গবেষণা দরকার আমাদের। অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, আজকের আলোচনার বিষয় ছিল গবেষণা, কৃষি গবেষণা ও বাস্তবায়ন সমন্বয়। আমি যেটা বলতে চাই স্যার, আপনার চাকরি জীবনের বা আপনার প্রফেশনাল জীবনের শুরুতে আপনি লক্ষ্য করছেন, এখনো সেটা লক্ষ্য করেন কিনা আমি জানি না, আমাদের টনস অফ গবেষণা, টেকনোলজি বেসড গবেষণার পেপার আছে। আপনি যদি গুগলে যান, বিভিন্ন জায়গায় সার্চ করেন, টনস অফ পেপার পাবেন। কিন্তু গবেষণা ব্যবস্থাপনা অর্থাৎ টোটাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম ম্যানেজমেন্টের উপরে বাংলাদেশে একটা পেপার পাবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমাদের ইদানিং কালে একদম কারোরই কোনো ভাবনা নাই। অথচ আমরা যখনই নিজেরা আলোচনায় বসি, গবেষণা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা বসি, আমরা রাজনীতি নিয়ে কথা বলি, আমরা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথা বলি, আমাদের রিসোর্স অ্যালোকেশন নিয়ে কথা বলি, আমাদের লিডারশিপ নিয়ে কথা বলি, প্রায়োরিটি সেটিং নিয়ে কথা বলি, কিন্তু আমাদের বাংলাদেশে একটা কি বলতে পারবেন যে ন্যাশনাল লেভেলে কোনো ইন্টারঅ্যাক্টিভ? আপনারাই তো নেতৃস্থানীয়তে অনেকদিন ধরে ছিলেন, এগুলা ওঠে নাই শুধু আমার বেলায় না, মানে নেতৃস্থানীয় মানে বহু বছর ধরে এই জিনিসটা নেগলেক্টেড হয়ে আছে। আমাদের উচিত হবে ব্যবস্থাপনায় আমাদের চিন্তা করা। আমরা একমত যে আসলে এটা স্ট্রেংথেন করা দরকার। আসলে অনেক কিছু আমাদের দুর্বলতা রয়ে গেছে, মানে একটা আমাদের অ্যাকাউন্টেবিলিটির আবার বড় একটা ইস্যু রয়ে গেছে এবং অ্যাকাউন্টেবিলিটির সাথে কমিটমেন্টের জড়িত রয়ে গেছে। এটা অঙ্গাঙ্গী শব্দ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সঙ্গে জনাব মুজিবুর রহমান সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের পুষ্টিকর খাদ্যের জন্য বায়োফর্টিফিকেশন এন্ড ব্রিডিং প্রোগ্রাম নিড টু বি কনসিডার্ড। এটা শুরু হয়েছে প্রসেসটা, মুজিবুর রহমান সাহেব, এটা আছে, শুরু হয়েছে, কিন্তু এটাকে আরো বেশি করা দরকার, বায়োফর্টিফিকেশন বা অন্যান্য পদ্ধতি। তবে ফর্টিফিকেশন, হ্যাঁ সেটা ঠিক আছে। আরেকটা ফখরে আলম সাহেব বলেছেন যে
হাঁস ফসলের গবেষণা এবং সম্প্রসারণ করা, এটার উপরে কিছু কিছু গবেষণা আছে, কিন্তু আসলে জোরদার করা দরকার। একসময় পাট আমাদের সোনালী ফসল ছিল, সেটা আমরা হারাইতে তুলা থেকে আমাদের বাস্তব পেয়েছি, সেটারও গবেষণা আসলে স্ট্রেংথেন করা দরকার। আমরা একমত। আমাদের অন্যান্য আরো অনেকেই অনেক কমেন্ট করেছেন, আমরা কারণ আমাদের দুই বিজ্ঞ অতিথির আলোচনাতে আমরা সময়টা কাটে ফেলেছি। আমি শেষ করতে চাই শুধু একটু স্যাড নিউজ দিয়ে, যে একটা অধ্যাপক আনিসুজ্জামান স্যার চলে গেলেন মা ফেরার দেশে, আমাদের রেজাউল করিম সিদ্দিক জানাচ্ছেন। ওনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং আর ভালোবাসা থাকলো। একজন দেশের একজন চিন্তাশীল ব্যক্তি, বুদ্ধিজীবী লোক ছিলেন উনি আমাদের। আমাদের আজকে আমরা আবার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আর শ্রোতারা যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং কমেন্ট যারা করেছেন সবার কমেন্ট হয়তো আমরা করতে পারি, এখানে মেনশন করতে পারি নাই সময়ের কারণেই। তবু আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং আগামীকালও ঠিক একই সময় বিকাল 5টার সময় আমরা অন্য একটা কোনো বিষয় নিয়ে আমরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা